আমি আজকে তো করিমপুরে আমার সেকেন্ড দিন হচ্ছে, তো আমি আছি ঘনার সাথে। ঘনাদা বলে পরিচিত, ঘনাদা এখানে খুব নলেজেবল, তো আমার প্রতিটা ভিডিও দেখে। তো ঘনাদা বললো আমার প্রচুর প্রশ্ন আছে ভিডিওগুলো নিয়ে, মোস্টলি যেগুলো আমার আধ্যাত্মিক বা দর্শন নিয়ে। তো ঘনাদা বলো কী প্রশ্ন আছে। আমার প্রশ্ন বলতে বাঙালির সম্বন্ধে এবং আমাদের মানে সেই ব্রিটিশ আমল থেকে যত বাঙালি দেখছি, স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক, তারপরে রাজনৈতিক, তার মধ্যে একজন বাঙালিকে বলা হতো নীরজচন্দ্র চৌধুরীকে আত্মঘাতী বাঙালি। আর আমি বিপ্লব পাল সম্বন্ধে যতটুকু বুঝেছি জেনেছি, তাকে আমার মনে হয়েছে আজকে আমি বলি আত্মশুদ্ধি বাঙালি। এই ব্যাপারে সেটা আপনার কি হলো মতামত? দেখো, আমি শুদ্ধি করার চেষ্টা করছি না, কিন্তু একটা জিনিস লোকজনকে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে অন্ধ হলেই পোলাই বন্ধ হয় না। এখানে সমস্যা হচ্ছে আমার যেটা পশ্চিমবঙ্গের জন্য ভয় হয়, ধরো তোমাদের বয়স সব 50+, আমাদের বয়স 50+, জীবনটা যেভাবে চলে এসছে হয়ে যাবে। ধরো নতুন যে বাচ্চাগুলো বড় হচ্ছে, এদের সামনে ভবিষ্যৎ কিন্তু খুব কঠিন। কারণ এআই আসার জন্য যে ট্র্যাডিশনাল যে আগে একটা স্কুলের চাকরি হোক বা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ব্যবসা হোক, যেটা করতো, সব কিছুতে একটা উথাল পাতাল পরিবর্তন আসছে, মানে একটা ঝড় আসছে। আর সেই ঝড়টা আসলে ধরো যেটা বলা হয়, অন্ধ হলেই তো প্রলয় বন্ধ হয় না, তো ঝড়টা তো আসছে। এবার কাউকে তো বলতে হবে ঝড়টা আসছে, কারণ লোকে তো দেখতে পাচ্ছে পরে। ঝড়ে যখন বা ভূমিকম্প হয়ে যখন সব বিধ্বস্ত করে দিচ্ছে, যখন ধ্বংস হয়ে গেছে, তো লাভ নেই। তোমাকে ঝড় থেকে বাঁচার জন্য তো শেল্টারটা তৈরি করতে হবে। তো আমার লক্ষ্য হচ্ছে বাঙালিকে জানানো যে ঝড়টা আসছে, যাতে লোকজন নিজেকে তৈরি রাখতে পারে। কারণ না রাখতে পারলে এই ঝড়ে অনেকে উড়ে যাবে, এবং উড়ছেও। ধরো আজকে এই যে মঙ্গলবারে যেটা হলো, ইনফোসিসে যে শেয়ার পতন ঘটলো, ওখানে যে এজেন্টিক এটা তৈরি হচ্ছে কোয়াক বলে অ্যানথ্রপিকে, এটাতে পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের 70-80% জব আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে অনেক ছেলে মধ্যবিত্ত ভালো বাঙালি করে খাচ্ছে। তাদের জবের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেল 1-2 বছরের মধ্যে। তো এইগুলো তো আগে থেকে, আমি কিন্তু 3 বছর আগে থেকে বলে আসছি লোকজনকে। লোকজন আমাকে বলতো যে না মশাই আপনি ভুল ভুল ভয় দেখাচ্ছেন। কিন্তু আজকে দেখো, টিসিএস এর মানে 40,000 কর্মী ছিল কলকাতা অফিসে, আমি শুনছি সেটা 20,000 হয়ে গেছে। 20,000কে স্লিপ ধরিয়ে দিয়েছে। এবং এটা তো এই যে একটা ঝড় আসছে, সেটা সব জগতেই আসছে, শিক্ষা জগতে, কর্মজগতে, কাউকে তো একটা তো বলতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ, সেটা আপনি বলুন, কিন্তু এ পর্যন্ত যতজন বলেছে তারা একটা নির্দিষ্ট কোণ থেকে বলেছে, একটা সাবজেক্টের উপরে বলেছে। যে আপনার যে ধারণাটা সব বিষয়ের উপরে একটা ধারণা, এটা কিন্তু আমাকে খুব না ভাবায়। কিন্তু তুমি এটা তো দেখো, আমাদের ভারতের সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে জৈন ধর্ম, রাইট? জৈন ধর্মে অনেকান্তবাদ বলে একটা ব্যাপার আছে। সেখানে বলে কি রিয়ালিটি মানে বাস্তবতা, সেটা বেঁচে থাকাটা একটা বাস্তবতা, রাজনীতি একটা বাস্তবতা, সেটা বুঝতে অনেকভাবে বুঝতে হয়। এটা জৈন একদম আমাদের ভারতবর্ষের এটা একটা প্রাচীন ইয়ে। এবং পৃথিবীর ইতিহাসেও 20 বছর 200 বছর আগে লোকে কিন্তু যারা দর্শন পড়তো, তারাই অঙ্ক করতো, তারাই বিজ্ঞান করতো, একটা মাল্টিফেসিটিয়াস ছিল। কারণ কি, একটা জিনিসকে বুঝতে, তোমাকে রাজনীতি বুঝতে গেলেও তোমাকে 10টা জিনিস বুঝতে হয়, মানুষকে বুঝতে গেলেও 10টা জিনিস বুঝতে হয়, তার বায়োলজি বুঝতে হয়, তার রাজনীতি বুঝতে হয়, মনোবিজ্ঞান বুঝতে হয়। আচ্ছা, মানুষ যখন ন্যারো হয়ে যখন বোঝার চেষ্টা করছে একটা কোনো অ্যাঙ্গেল থেকে, সে কিন্তু অনেকগুলো ভুল ডিসিশন নেবে। সুতরাং লোকে যেটা ভাবছে যে অনেকগুলো সাবজেক্ট জানা ভুল, এটা নয়। আমি তো কোনো সাবজেক্টে গবেষণা করতে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস বুঝতে গেলে তোমাকে অতগুলো জিনিস জানতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। নাহলে তোমার জানার পরিধিটা এত ছোট হবে, তুমি একটা ভুল সিদ্ধান্তে পৌঁছাবে। ওই জন্যই ইয়েতে তোমার জৈন ধর্মে বলে অনেকান্তবাদ, যে তুমি একটা রিয়ালিটিকে যখন 4টে অ্যাঙ্গেল থেকে 360 ডিগ্রি থেকে দেখবে, সব দিক থেকে দেখবে। মানে ধরো একটা রাজনীতিকে যখন তুমি ক্ষমতার দিক থেকে দেখছো, মনোবিজ্ঞানের দিক থেকে দেখছো, বিজ্ঞানের দিক থেকে দেখছো, ইতিহাসের দিক থেকে দেখছো, তবে দেখবে রাজনীতিতে তোমার বোঝাটা একটা সম্পূর্ণ হয়েছে। সুতরাং তোমাকে ওই সব ব্যাপারে ওই জিনিসটা না জানলে কিন্তু তোমার বোঝাটাও অর্ধেক থেকে যাবে, তখন তুমি ভুল সিদ্ধান্ত হবে। আর একটা বিষয়, আমাদের এ পর্যন্ত ভারতবর্ষের প্রশাসনিক ব্যাপারটা নিয়ে কেউ ডিটেলসে বলেওনি। এইটা আপনার মুখ থেকে আগামী দিনে শুনতে চাই। হ্যাঁ, এটা আমি করে শেষ করছি। প্রথমত এর জন্য আমি প্রথমেই বলবো যে আমি যিনি শ্রদ্ধেয় সৈফুদ্দিন চৌধুরীর কাছে, যিনি জানেন যে একসময় সিপিএমের নেতা ছিলেন এবং আমাদের কাটোয়ার 5বারই এমপি ছিলেন, তার কাছে আমি কিন্তু ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ উনার সাথে না সংস্পর্শে আসলে আমি জানতেও পারতাম না যে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কার এবং কনস্টিটিউশনের কি হাল এবং কেন সংস্কার দরকার। কারণ প্রথম পিডিএস এই দাবিগুলো তুলেছিল, আমি যেগুলো বলছি উনি প্রথম আমাকে বলেছিলেন যে দেখো, মেন সমস্যা হচ্ছে এসব বিজেপি, কংগ্রেস, সিপিএম করে কিছু হবে না, প্রবলেম স্ট্রাকচার। আমি একটা সিম্পল এক্সাম্পল উনি দিতেন, যে ধরো আজকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ইলেকশন কেন পার্টি ভিত্তিক হবে? পৃথিবীতে কোনো জায়গায় পঞ্চায়েত আর তোমার মিউনিসিপ্যালিটি ইলেকশন পার্টি ভিত্তিক হয় না। ওটা কিন্তু নন পার্টি ভিত্তিক, মানুষের মধ্যে থেকে সিটিজেন করে করতে হয়। কিন্তু আমাদের এখানে সেখানেও বিজেপি ভার্সেস তৃণমূল হচ্ছে। কারণ এটা খুব বাজে একটা জিনিস তৈরি হয়। আজকে গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা দেওর ভার্সেস বৌদি, দুই জনের মধ্যে, দুটো পার্টির মধ্যে দাঁড়িয়ে যায়, এটা কিন্তু একটা কনফ্লিক্ট সৃষ্টি করে। এবং এটা নতুন কিছু নয়, যার জন্য পৃথিবীর কোনো জায়গায় কোনো লোকাল ইলেকশন কিন্তু তোমার পার্টি ভিত্তিক করে না, সবসময় করে মানুষ ভিত্তিক করে আর কি।
তো এই সব অনেকগুলো ধারণা উনি বলেছিলেন, তখন আমি পড়াশোনা করে বুঝেছিলাম যে আমার ভারতবর্ষের রাজনীতিটাকে বোঝার একটু সমস্যা আছে। তো এই জন্য আমি, উনি তো মারা গেছেন ধরুন ক্যান্সার, আপনি অনেকদিন আগে জানেন, তো আমি উনি যেগুলো ভাবনা চিন্তা আমার মধ্যে ঢুকিয়েছিলেন, পরে আমি সেগুলোকে আবার নিজের মতো যেটুকু করতে পেরেছি সেটাই বলে যাচ্ছি। বাট আমি এটাকে স্বীকার করতে হবে, উনি এই ব্যাপারে মানে সৈফুদ্দিন চৌধুরী এই ব্যাপারে আমার গুরুদেব, উনি আমাকে জিনিসগুলো শিখিয়েছেন। ঠিক আছে।